বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সকলেই মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় ভালো আছেন। আজকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলা শাখার একজন পরীক্ষিত নেতার জীবনী ও নেতৃত্ব থেকে সংক্ষিপ্ত ইতিহাস। আলোচনার শুরুতেই গত জুলাই ও আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদত বরণকারী প্রত্যেক বীর শহীদদের বিদেহী রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি ছোট ভাই বোন ও সন্তান সমতুল্য সেই সব মেধাবী গাজী ছাত্রছাত্রীদের যাদের গণজাগরণ, সক্রিয় অংশগ্রহণ, অক্লান্ত পরিশ্রম ও দুরন্ত সাহসিকতায় অটুট এক ঐক্যের দ্যুতি ছড়িয়ে দীর্ঘ প্রায় ১৬টি বছর পর গণপ্রজাতন্ত্রী এই বাংলাদেশ ফিরে পেল আবারও এক স্বাধীনতার স্বাদ। ধন্যবাদের সাথে সাথে কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি সেই সকল পিতামাতা ও অভিভাবকদের যারা জীবনের ঝুঁকি নিশ্চিত জেনেও সমর্থনের পাশাপাশি নিজেদের সন্তানদের পাঠিয়েছেন রাজপথে নিজেদের অধিকার আদায়ে। আজকের এই বাংলাদেশ শুরুর দিকে করা ছাত্র আন্দোলনেরই ফসল। আমি তাদের এই বীরত্বকে সম্মান করি। প্রিয় নেতৃবৃন্দ, আমি স্পষ্টভাবেই জানি নেতৃত্ব হলো এমন এক সামাজিক প্রভাবের প্রক্রিয়া যার সাহায্যে মানুষ কোনো একটি সার্বজনীন কাজ সম্পন্ন করার জন্য অন্যান্য মানুষের সহায়তা ও সমর্থন লাভ করেন। নেতৃত্ব হলো মানুষের জন্য একটি পথ খুলে দেওয়া যাতে তারা কোনো অসাধারণ ঘটনা ঘটানোর ক্ষেত্রে নিজের অবদান রাখতে পারেন। আর যে কোনো পরিস্থিতিতে যে ব্যক্তি ধারাবাহিকভাবে সফল হওয়ার ক্ষমতা রাখেন এবং কোনো সংগঠন বা সমাজের প্রত্যাশা পূরণকারী হিসেবে স্বীকৃতি পান, তিনিই কার্যকর নেতা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সেই নেতার মাঝে এর প্রতিটি গুণাগুণই প্রমাণিত বিদ্যমান, যার নাম সিপার আল বখতিয়ার। সুপ্রিয় বগুড়ার জাতীয়তাবাদী শক্তির আদর্শিক নেতাকর্মী, আপামর জনসাধারণ, ভাই বোন, বন্ধুবর্গ, আসসালামু আলাইকুম। স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি বিজড়িত বগুড়া জেলার জাতীয়তাবাদী চিন্তার অনুসারী সহ সর্বস্তরের সচেতন নেতাকর্মীবৃন্দ অনিবার্য ও যুক্তিসঙ্গত কারণেই চলমান রাজনীতির অন্যতম প্রাণপুরুষ বগুড়ার ডেভিড খ্যাত সিপার আল বখতিয়ারকে বগুড়া জেলার জাতীয়তাবাদী শক্তি কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়। কারণ তিনি সেই কিশোরবেলা থেকেই একজন দক্ষ ক্রিকেটার ও ক্লাব সংগঠক হিসেবে সামাজিক উন্নয়নে প্রাথমিক আলোর মিছিলের আলোচিত ও আলোকিত জন হিসেবে বগুড়াবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। এরপর সমাজ উন্নয়নের দর্শন থেকে দেশ গড়ার কারিগর হিসেবে আরও এক ধাপ অগ্রসর হয়ে তারুণ্যের উদ্দীপনায় তিনি যুক্ত হয়ে পড়েন ছাত্র রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে তিনি ১৯৮৯ সালের মাঝামাঝি দেশ বিরোধী চক্রের চক্রান্তকারী দলের বিপরীতে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তক, উন্নয়ন ও রাজনীতির মাইলফলক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের দল বিএনপির আবেগ, ভালোবাসা আর হৃদয় হয়ে প্রাণের গহীনে মিলেমিশে একাকার হয়ে থাকা সহযোগী সংগঠন বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই তিনি নিজেকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করেন। সিপার যখন ছাত্রদলের সংগ্রামী পতাকার নিচে দাঁড়ান, তখন বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ও শহীদ জিয়ার সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ জুড়ে চলছে স্বৈরাচার ও সামরিক শাসক হোসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন। জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে একজন তরুণ ও সচেতন ছাত্র হিসেবে দেশনেত্রীর আপোষহীন ভাবমূর্তি দারুণভাবে আকর্ষণ ও অনুপ্রাণিত করে সিপার আল বখতিয়ারকে। নিজেও আপোষহীন হওয়ায় খুব দ্রুতই তিনি ছাত্রদলের রাজনীতিতে নিজস্ব অবস্থান ও বলয় সৃষ্টি করতে সক্ষম হন। ১৯৯০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মালতীনগর আঞ্চলিক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমেই মূলত শুরু হয় তার রাজনৈতিক উত্থান।
একই বছর তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া শহর কমিটির 11 নম্বর ওয়ার্ড শাখার শীর্ষ নেতৃত্ব পদ তথা সভাপতি পদে আসীন হন এবং পরবর্তীতে বগুড়া শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। একই সঙ্গে বগুড়া জেলা ছাত্রদলের সদস্যও নির্বাচিত হন। এভাবে চলতে চলতে আসে 1999 সাল। নিজস্ব মেধা ও সাংগঠনিক দক্ষতায় দক্ষ শিপার তখন জেলা ছাত্রদলের জনপ্রিয় ছাত্রনেতাদের মধ্যে অন্যতম। নিজস্ব ওয়ার্ডেও ছিল তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী। সাংগঠনিক প্রতিভা ও স্বভাবজাত নেতৃত্ব বলে এই জনপ্রিয়তা থেকেই তিনি স্থানীয় জনগণের দাবিতে ওই বছর বগুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কমিশনার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। কিন্তু দল তাকে তার ব্যক্তিগত এই সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেয়। নিজস্ব চিন্তা চেতনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ শিপার তার সিদ্ধান্তে অনড় থেকে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দল তাকে তার শপথ থেকে বহিষ্কার করে। তারপরও দলীয় সমর্থনের বাইরে থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রিয়তার তুঙ্গে থাকা ছোট্ট সেই শিপার বিপুল ভোটে নির্বাচিত হয়ে বনে যান বগুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কমিশনার। কমিশনার হিসেবে শপথ নেবার কিছুদিনের মধ্যেই দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তাকে শপথে বহাল করে নেয়। দীর্ঘ 12টি বছর ছাত্র রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকা শিপার ছাত্রদলের গণ্ডি পেরিয়ে 2001 সালে যোগ দেন আত্মনির্ভরশীল যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলে। শুরু হয় তার যুব রাজনীতি। যুবদলের কমিটিতে সদস্য থাকা অবস্থায় 2004 সালের পৌর নির্বাচনে আবারও ছিল তার কমিশনার পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ। এলাকাবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করে বানিয়ে দেয় দ্বিতীয়বারের মতো বগুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কমিশনার। নিজস্ব মনে একই সঙ্গে চলছিল জনসেবা ও গ্রহণযোগ্য সুশাসন সৃষ্টির রাজনীতি। কিন্তু দেশবাসীর ললাটে থাকা জমাট কালো মেঘের বজ্রপাতে আঘাত এবার যেন বাজ হয়ে পড়ে শান্ত দেশটির উপর। 2007 সালের এই দেশেই নেমে আসে 111-এর অভিশাপ। সেই 111-এর দোসরদের -2 ফর্মুলা প্রয়োগের চাপ এসে পড়ে দলের সিনিয়র নেতাদের পাশাপাশি শিপারের উপরও। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশাপাশি গ্রেপ্তার হন শিপার আল বখতিয়ারও। ওই সময় দেশে নিষিদ্ধ ছিল রাজনৈতিক সকল কর্মকাণ্ড। তৎকালীন সেই 111-এর দোসরদের চরম শারীরিক নির্যাতনে ভেঙে যায় তার স্পাইরাল কর্ড। প্লাস্টিক সার্জারির মাধ্যমে পরিবর্তন করতে হয় তার শরীরের পেছনের নিম্নাংশের বেশ কিছু অংশ। সেই সাথে যুক্ত হয় শরীরের হাড়ের সাথে নাট বোল্ট। অমানসিক নির্যাতনের শিকার শিপার যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, ঠিক তখনই তাকে ফেলে দেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালের সামনে। শুরু হয় পরিবারের পক্ষ থেকে সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। চিকিৎসার এক পর্যায়ে একই হাসপাতালে চিকিৎসাধীন থাকায় জনাব তারেক রহমানের সাথে তার গড়ে ওঠে নিবিড় এক সম্পর্ক। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শিপারের মনের শেষ ইচ্ছে পূরণে সিজারের মাধ্যমে অপরিপক্ক প্রথম সন্তানের জন্ম দিতে বাধ্য হয়েছিলেন তার স্ত্রী আয়েশা জামান ময়না। পরবর্তী বছর 2008 সালে বগুড়ায় সচেতন বগুড়াবাসীর ব্যানারে শুরু হয় ভিন্ন মাত্রার এক দৃষ্টিগ্রাহ্য আন্দোলন, যাতে অন্যতম সাহসী ভূমিকা পালন করেন কারারুদ্ধ শিপার আল বখতিয়ার। যখন জননেতা তারেক রহমান 111-এর সরকারের হাতে কারারুদ্ধ, যখন তিনি দেশের বাইরে, যখন অনেকেই তারেক রহমানকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, তখনও নির্ভয়ে তারেক রহমানের পক্ষে রাজপথে স্লোগান ও মিছিলে নেতৃত্ব দিয়েছেন শিপার আল বখতিয়ার, যার খেসারত হিসেবে বারবার তিনি গ্রেফতারও হয়েছেন, শিকার হয়েছেন কঠিন শারীরিক নির্যাতনের, এমনকি আবারও মুখোমুখি হয়েছেন মৃত্যুর। কিন্তু তিনি জনাব তারেক রহমানের মুক্তি আন্দোলন, তার স্বদেশে ফেরার আন্দোলন কিংবা চলমান তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে রাজপথে অকুতোভয় যোদ্ধার মতোই দুঃসাহসী সেনাপতির ভূমিকায় আন্দোলনে দিয়েছেন নেতৃত্ব। কারামুক্তির পর 2009 সালে তিনি বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
অপরাপর রাজনৈতিক সংগঠনের মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পলাতক থাকা অবস্থায় 2011 সালের বগুড়া পৌরসভা নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। রাজনীতিতে দক্ষ ও সুসংগঠক হিসেবে ইতিমধ্যেই নিজেকে উপস্থাপন করতে পারা শিপার সে বছর বগুড়া জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। কর্মীবান্ধব নেতৃত্বের সেই গুণাবলী কারণেই 2012 সালে বগুড়া জেলা বিএনপির কাউন্সিলে তৃণমূলের ভালোবাসার প্রতিফলনে তিনি বগুড়া জেলা বিএনপির প্রচার সম্পাদকও নির্বাচিত হন। বিদ্রোহীকে মেরে ফেলা যায়, কিন্তু বিদ্রোহের আগুনকে কোনো পেশি শক্তি দিয়েই নেভানো যায় না। প্রতিবাদের ভাষা যতই হারিয়ে যাক না কেন, জেল হাজতের সংখ্যা যতই থাকুক না কেন, প্রতিবাদের ভাষা কখনোই থেমে থাকে না। সাহসী উচ্চারণ কখনো বন্ধ হয় না। সাহসীরা জানেন, নিঃশঙ্ক চিত্তের চেয়ে মানুষের জীবনে মূল্যবান আর কিছুই নেই। যারা দেশকে নিয়ে ভাবেন, সৃষ্টিশীল কিছু চিন্তা করেন, নির্ভীকতার সাথে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যান, তারাই দেশপ্রেমিক, তারাই প্রকৃত গণতান্ত্রিক শক্তি। দেশপ্রেমিক ব্যক্তিগণ সবসময়ই বেঁচে থাকেন, আর বেঁচে থাকেন মানুষের হৃদয়ের মাঝে। একজন প্রতিবাদী জানেন, মৃত্যুর স্বাদ একদিন তাকে নিতেই হবে। কাজেই নশ্বর এই পৃথিবীতে প্রকৃত দেশপ্রেমিকরা অন্যায় অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাবেন। স্তব্ধ করার আপ্রাণ চেষ্টা করে যাবেন সকল অপশক্তিকে নিরবিচ্ছিন্নভাবে। তারই এক জলজান্ত উদাহরণ শিপার আল বখতিয়ার। তৎকালীন ক্ষমতাসীন সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠন একত্রিত হয়ে 2012 সালে যখন 20 দলীয় জোট আহত হরতালের বিরুদ্ধে মিছিল বের করে শহরের বিভিন্ন স্থানে থাকা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার ফেস্টুন ছিঁড়ে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিল, তখন জেলা যুবদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন এই সভাপতি শিপারের নেতৃত্বেই একদল সাহসী যুবক তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ জানিয়েছিল, যার ভাইরাল হওয়া ভিডিও আজও জনমনে একটি দুর্দান্ত সাহসী ঘটনা বলে প্রচারিত আছে। যে কোনো সংগঠনের কার্য সম্পাদন ও অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যার ভূমিকাকে প্রধান ধরা হয়, তিনি হলেন উক্ত সংগঠনের সভাপতি। বহু জনপ্রিয় আন্দোলন সঠিক নেতৃত্বের অভাবে যেমন ব্যর্থ হয়, তেমনিভাবে যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে অনেক ভ্রান্ত মতো বিজয় লাভ করতে পারে। একটি গাড়ির গন্তব্যস্থল সঠিক স্থানে হবে নাকি ভুল স্থানে হবে, তা যেমন গাড়ির ড্রাইভারের উপর নির্ভর করে, ঠিক তেমনি একটি সংগঠনের ভবিষ্যৎ নির্ভর করে সংগঠনটির প্রধান নেতা বা সভাপতির উপর। সব দিকে বিবেচনান্তে নিজেকে উপস্থাপনে জননেতা শিপার আল বখতিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের একজন পরীক্ষিত সফল সংগঠক। তৃণমূল নেতাকর্মীদের সাথে রাখা অব্যাহত সুসম্পর্কের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি ও উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে 2013 সালে শুরু হওয়া আন্দোলনে শিপারের নেতৃত্বের যুবদলই রাজপথে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, যা বিএনপি তথা বগুড়াবাসীর অজানা নয়। শিপারের নেতৃত্বের সেই সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা দেখে মুখে মুখে প্রচারিত হয়েছিল শিপার নির্ভর যুবদল আর যুবদল নির্ভর বগুড়া বিএনপি। ওই সময় নির্বাচন কমিশন কর্তৃক অযৌক্তিক নির্বাচনী তফসিল ঘোষণার এক ব্যতিক্রম প্রতিবাদ জুতা মিছিল ছিল, যা হয়েছিল তারই নেতৃত্বে। বগুড়ায় অনেকটা বাকশালী কায়দায় তৎকালীন সরকার যখন আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভর করে বিএনপি সহ অন্যান্য সকল দলকে কোণঠাসা করার চেষ্টা করেছিল, তখন সরকারি দলের এই অপচেষ্টার বিরুদ্ধে বগুড়াতে গর্জে উঠেছিল শিপারের নেতৃত্বের তৎকালীন যুবদল। আন্দোলিত জনতার এই প্রতিবাদ ঠেকাতে মরিয়া হয়ে ওঠা পুলিশ বাহিনীর গুলিতে 2013 সালের 26শে নভেম্বর বনানীতে নিহত হয় যুবদল নেতা আবু ইউসুফ। ঘটনার দিন অনেক হতাহতের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শিপার নিজেই। এছাড়াও মারাত্মকভাবে আহত হয়েছিলেন সাধারণ জনতা সহ বেশ কিছু নেতাকর্মী।
এরপরই সাংগঠনিকভাবে জাতীয়তাবাদী যুবদলের শীর্ষপদ সভাপতি হিসেবে তৎকালীন চলমান গণতান্ত্রিক সংগ্রামে বগুড়ার সাধারণ যুব সমাজকে আরও বেশি সুসংগঠিত করে স্বৈরাচার সরকার তথা সরকারি প্রশাসনের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন এই সিপারি। একদিকে যেমন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কাছে সিপার একটি রাজনৈতিক শক্তির নাম, ঠিক তেমনি অপরদিকে জাতীয়তাবাদী রাজনীতির সমর্থকদের কাছে সিপার আল বখতিয়ার একটি ভরসাস্থল ও নির্ভরতার প্রতীক। স্থানীয় মিডিয়া কর্মীদের সাথে সিপারের আন্তরিক সুসম্পর্কও রয়েছে, যা জাতীয়তাবাদী রাজনীতির বিকাশের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়। শহীদ জিয়ার সুযোগ্য জ্যেষ্ঠপুত্র, বগুড়ার উন্নয়নের মহত্তম রূপকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যতদিন বগুড়ার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তার যোগ্য সহযোগীদের মধ্যে সিপার ছিলেন অন্যতম। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে 2014 সালের 5ই জানুয়ারি যখন 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা আসে, তখন সেই নির্বাচন বর্জনের মাধ্যমে দেশ জুড়ে শুরু হয় নতুন মাত্রার এক আন্দোলন। এই আন্দোলনে দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রেক্ষিতে বগুড়াতেও এর ব্যাপক প্রভাব পড়ে। আন্দোলন চলাকালে 2014 সালের 9ই সেপ্টেম্বর এক বিক্ষোভ মিছিল শেষে নিজস্ব দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ বাহিনী ততোধিক নেতাকর্মীকে কোনো কারণ ব্যতীতই গ্রেপ্তার করতে শুরু করলে প্রতিবাদী সিপার সামনে এসে এই গণগ্রেপ্তারের প্রকাশ্য প্রতিবাদ জানান এবং তাৎক্ষণিকভাবে পরিবেশ পরিস্থিতিতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন, যা বগুড়া তথা বিএনপির ইতিহাসে বিরল এক ঘটনা। এ সময় তিনি গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের ছেড়ে দেবার বিনিময়ে নিজেকে গ্রেপ্তারের সিদ্ধান্ত দেন। শর্ত মেনে নিয়ে গ্রেপ্তার করা হয় বগুড়ার ডেভিড খ্যাত সিপার আল বখতিয়ারকে। গ্রেপ্তারের পর তাকে গাড়িতে তোলার সময় তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দেন, তোমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই আন্দোলনকে বেগবান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মনে রাখবে, বন্দি সিপার সবসময়ই তোমাদের সাথেই থাকবে। নেতাকর্মীদের মুক্তির বিনিময়ে নিজেকে গ্রেপ্তারের এই ঘটনা বগুড়া তথা উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলে। প্রতিটি জেলায় চলা সেই আন্দোলন আরও বেশি ত্বরান্বিত করতে এ ঘটনা অনেক নেতৃবৃন্দকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছিল। ঘটনার কয়েক মাস পর জেল থেকে ছাড়া পেলেও বছর ঘুরতে না ঘুরতেই আবারও 2015 সালের 6ই অক্টোবর রাজনৈতিক কোনো এক সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার হন সিপার আল বখতিয়ার। আনন্দের বিষয়, বাহিরে থাকা সিপার তার নেতাকর্মী সমর্থকদের জন্য অনেক বেশি শক্তিশালী। আর সত্যিকার অর্থে অবাক হওয়ার বিষয়, কারাগারে থাকা সিপার তার সেই নেতাকর্মী সমর্থকদের জন্য আরও অনেক 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 বেশি শক্তিশালী, যার ফলশ্রুতিতে সেই 2015 সালেই পৌর নির্বাচনে কারাগারে থেকেই কাউন্সিলর প্রার্থী হয়ে প্রায় 82% ভোটে চতুর্থবারের মতো জয়লাভ করে কাউন্সিলর নির্বাচিত হন। একজন রাজনৈতিক দক্ষ সুসংগঠক ও সমাজসেবক হিসেবে সিপার আল বখতিয়ারের কৌশল এক কথায় তুলনাহীন, যা বলতে গেলে হয়তো 2-4 দিনেও শেষ করা সম্ভব হবে না। 2018 সালের 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা সাজানো মামলার রায়ে যখন তাকে কারাগারে পাঠানো হচ্ছিল, তখন বগুড়ায় একমাত্র সিপারের নেতৃত্বেই একদল সাহসী যুবক সেই রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। রাজপথ প্রকম্পিত করে আওয়াজ তুলেছিল, প্রহসনের এই রায় মানি না, মানব না, দেশমাতাকে কারাগারে বন্দি রাখা যাবে না। একজন জনপ্রতিনিধি হিসেবে নিয়োজিত থেকে রাজনীতিতে সময় দেবার পাশাপাশি নিজের ওয়ার্ড তথা সমস্ত পৌরবাসীকে দিয়ে আসা জনপ্রতিনিধির সেবার এই অনন্য রাজনৈতিক দূরদর্শিতায় সন্তুষ্ট হয়ে দলীয় হাইকমান্ড তাকে 2018 সালের 31শে আগস্ট দ্বিতীয়বারের মতো বগুড়া জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেন এবং পরবর্তী 3 মাসের মধ্যে জেলার প্রতিটি ইউনিট সহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন। দীর্ঘ 19 বছর পর ত্যাগী, নির্যাতিত ও যোগ্য নেতাকর্মীর সমন্বয়ে বগুড়া জেলা যুবদল একটি সুন্দর কমিটির মুখ দেখে। এর কিছুদিনের পরেই মেয়াদ উত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
ঘোষিত বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিতর্কিত মতাবলম্বীর হয় এ নিয়ে সৃষ্ট জটিলতায় আহ্বায়ক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ বগুড়া জেলা যুবদলের এই কমিটি বিলুপ্ত করার সুপারিশ কেন্দ্রে পাঠান। কেন্দ্রীয় কমিটি কোনোরকম তদন্ত ছাড়াই বগুড়া জেলা যুবদলের বাস্তবায়িত এই পূর্ণাঙ্গ কমিটিটি কর্তব্যের অবহেলা ও নিষ্ক্রিয়তার কারণ দেখিয়ে বাতিলের নির্দেশ দেয়। বন্ধ হয়ে যায় দেশব্যাপী প্রশংসিত হওয়া বগুড়া জেলা যুবদলের সকল কার্যক্রম। কৈফিয়ত নয়, গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য জবাবদিহিতার দায় থেকেই প্রশ্ন জেগেছিল মনে। আত্মনির্ভরশীল যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলার এই কমিটির বিরুদ্ধে যদি কর্তব্যের অবহেলা আর নিষ্ক্রিয়তার অভিযোগ আসে, তাহলে সক্রিয়তা কাকে বলে? আর সেই সক্রিয় ব্যক্তিগণ কারা? সেই নিষ্ক্রিয় কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু নেতৃবৃন্দ সদস্য পদে আসীন হওয়া সহ সাধারণ সম্পাদকই বা কিভাবে পরবর্তী কমিটির আহ্বায়ক মনোনীত হন? কারণ আশ্চর্য হলেও সত্য এটাই যে বাতিলের প্রস্তাবিত চিঠিতে স্বাক্ষর করা কেন্দ্রীয় কমিটির উক্ত নেতৃবৃন্দই পরবর্তীতে গঠিত কমিটিতে জেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে সেই বাতিল হওয়া কমিটির সাধারণ সম্পাদককেই আহ্বায়ক মনোনীত করে অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। মনে হয়েছে এ যেন রাজনীতির সাথে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা। 31টি বছরের বর্ণাঢ্য এই রাজনৈতিক জীবনে তৎকালীন সরকারি দলের সন্ত্রাসী বাহিনী ও নেপথ্যে থেকে কলকাঠি পরিচালনাকারী নিজ দলীয় গুরু ঠাকুরদের নীল নকশার মাধ্যমেই সিপারের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টাও হয়েছে অনেকবার। তৎকালীন ক্ষমতাসীন দল কর্তৃক বিভিন্ন মামলা ও পুলিশি নির্যাতন, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক অসহনীয় অত্যাচার সহ্য করেছেন বগুড়া তথা উত্তরবঙ্গের যুব সমাজের অহংকার এই সিপার। বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ক্লান্তিহীনভাবে কাজ করেছেন তিনি। সেই নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তার প্রদত্ত কৌশলগুলি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম, যা ভোটারদের পাশাপাশি প্রার্থীদেরও করেছিল অনেক বেশি আকৃষ্ট। প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের আমন্ত্রণে তিনি বিভিন্ন দেশে বিভিন্ন আলোচনাতেও যোগদান করেছেন। তিনি প্রতি বছরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাতের পাশাপাশি মুসলিম বিশ্বের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল এবং জন্মদিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে প্রতি বছরের রমজান মাসের শেষের দিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া তার অন্যতম একটি উদ্যোগ। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরবানিও করে থাকেন। বগুড়া জেলা বিএনপির প্রকাশ্য দ্বন্দ্বের প্রতিফলনে দলীয় কার্যালয় তালাবদ্ধ হলে সকলকে একত্রিত করার কঠিন প্রচেষ্টা সফলতার মুখ দেখে জননেতা এই সিপারের মাধ্যমেই। উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে নিস্তেজ দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়ে আবারও তা প্রাণবন্ত করেছিলেন তিনি। অনেক নেতাই নিজের দক্ষতা বাড়ানোর জন্য শক্তিশালী আর ধূর্ত হওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্যভাবেও অর্জন করা সম্ভব। বেশিরভাগ নেতা অতিরিক্ত কর্তৃত্ব ফলানোর ক্ষেত্রে বা অতিরিক্ত কর্তৃত্ব ফলানোর মাধ্যমে নিজের সব ক্ষমতা প্রয়োগ করে নিজেকে জাহির করতে চান। একজন সুরুচিশীল নেতা হওয়ার জন্য এত কষ্ট করার প্রয়োজন নেই। রুচির পরিবর্তন নেতৃত্বের উৎকর্ষতা সাধনে মুখ্য ভূমিকা রাখে। গুটিবাজির সাধনা করে নেতৃত্ব পাওয়া যেতে পারে, তবে নেতা হওয়া যায় না, কারণ নেতা থাকেন কর্মীদের অন্তরের সিংহাসনে, গুটিবাজিতে নয়। শুনতে তিক্ত হলেও এটা নির্মম সত্য যে 2013, 14, 15 সালে দীর্ঘমেয়াদী আন্দোলনে অনেক নেতাই ছিলেন হতাশাগ্রস্ত।
আর দলীয় অবস্থানই ছিল তাদের হতাশার প্রধান কারণ। দায়িত্ব এড়াতে দেশের বিভিন্ন স্থানে অনেকেই স্বেচ্ছায় কারাবরণ পর্যন্ত করেছিলেন। তারা ভুলেই গিয়েছিলেন যে ওটাও রাজনীতি। আর প্রতিকূল পরিবেশে টিকে থাকাই একজন রাজনীতিবিদের প্রধান চ্যালেঞ্জ। ওইটাই মৌলিক যোগ্যতা। আমরা যারা সত্যিকার অর্থে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের কাছে আগে দেশ, তারপর দল। কারণ আমাদের শহীদ জিয়ার আদর্শের প্রত্যেকেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ জিয়া আমাদের যে পথ দেখিয়ে দিয়ে গেছেন তা অবশ্য আমাদের ও দলের মধ্যে অনেকটাই ম্লান। এর দায় কেউই এড়াতে পারেন না। কারণ দল ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলেও আমরা সাফাই গাইতে গাইতে পেরেশান হয়ে নেতা বা ব্যক্তি বিশেষের তাবেদারি করতেই অভ্যস্ত হয়ে গেছি। অথচ আজও এত জেল জুলুম, নির্যাতন, গুম খুন, ক্রসফায়ারের পরেও নিজের ব্যর্থতা স্বীকার করার মানসিকতা আমাদের মধ্যে গড়ে ওঠেনি। প্রতিটা কাজেই একজনকে পারদর্শী হয়ে উঠতে হলে একজন দক্ষ লোকের পাশে বসে শেখার সুযোগটাও দরকার। কাজেই প্রবীণ ও নবীনের সমন্বয়ে করা হতো তার অধীনস্থ প্রতিটি কমিটি, যাতে করে প্রবীণরা বিদায় নিলেও পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য নবীনরা অভিজ্ঞতার ঝুড়ি নিয়ে থাকতে পারেন সদা প্রস্তুত। আমাদের সকলেরই জানা উচিত, নেতার সাথে ছবি তুলে ফেসবুকে, টুইটারে পোস্ট করে ক্রেডিট নেওয়া যেতে পারে। নিজেকে যে কোনো কল্পিত গল্পের হিরো বানানো যেতে পারে। ছবির বিপরীতে নেতার নাম ভেঙে কিছু আয় রোজগারও করা যেতে পারে, কিন্তু নেতা হওয়া যায় না। কারো মনে ন্যাস্টি ব্যতীত ভালোবাসার বিনিময়ে জায়গা করে নেওয়া যায় না। অগ্রজ নেতৃবৃন্দকে কিভাবে সম্মান দিতে হয় তাও একজন সংগঠক হিসেবে তিনি তার অনুজদের সবসময়ই প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করেছেন। ফটো সেশনের রাজনীতির এই যুগেও সিনিয়রদের প্রতি বিভিন্ন সময় তার আনুগত্য বোধ দেখে, সম্মান প্রদর্শন দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই। আমরা বিশ্বাস করি, প্রকৃত রাজনৈতিক শিক্ষার জ্ঞান সামান্যটুকু শেখার মনোবাসনা থাকলে শিপারের কাছে অনুজদের অবশ্যই আসতে হবে। শিপার আল বখতিয়ার তার অনুজদের উদ্দেশ্যে প্রায়শই বলে থাকেন, সম্পন্ন করার আগে কোনো কিছুই অসম্ভব বলে মনে হয়। সম্পন্ন করার আগে অনেক কিছুই অসম্ভব বলে মনে হয়। নিজের প্রতি যথেষ্ট আস্থা ও বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর যথেষ্ট ভরসাও রাখো, নিজের শক্তির উপর যথেষ্ট বিনয়ী হও। যদি স্বপ্ন দেখতে পারো তবে বাস্তবায়নও করতে পারবে ইনশাআল্লাহ। আমি জানি মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। হয়তো তোমাকে ধ্বংস করা যাবে, কিন্তু হারানো যাবে না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তুমি তাতে কান দিও না। সব কিছু নিজের হাতেই যাচাই করার চেষ্টাটাই করো। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি দ্বার খুলে দেয়। জেনে রাখো, সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে। তাই বলে কি সম্ভাবনার দ্বার খোলার চেষ্টাটা না করলে চলবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় সহযোদ্ধা, নেতাকর্মী, সমর্থকবৃন্দ, সময় কারোর জন্য বসে থাকে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শেষ পর্যন্ত সেই 2019 সালের 28শে সেপ্টেম্বর তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। হায় স্যালুকাস! যারা একসময় মসজিদ ঠিক রেখে ইমাম পরিবর্তনের ঘোষণা দেওয়ায় দীর্ঘ সময় বহিষ্কার হয়ে দলের বাইরে ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিলেন, সেই তাদেরই সুপারিশে দলের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তে দলকে টিকে রাখার সেই সেনাপতি হলেন বহিষ্কৃত। এরপর আসে 2021 সাল, আসে পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি যখন অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন অন্যান্য ওয়ার্ডগুলোতে দিলেও শিপারের নির্বাচনী ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ডে তৎকালীন জেলা বিএনপির নীতি নির্ধারকগণ কোনো প্রার্থীর নাম উল্লেখ করে সমর্থন দিতে পারেননি। সেই নির্বাচনেও শিপার আল বখতিয়ার বিপুল ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলর হন ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো। ঝুঁকি সামলিয়ে বেঁচে থাকা এবং প্রতিটি পদেই জীবনের ঝুঁকি আছে জেনেও প্রতিদিন নব উদ্যমে প্রাণান্ত কাজ করে যাওয়াতেই জীবনের স্বপ্ন ছোঁয়ার স্বাদ আচ্ছাদিত হয়।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-19 করোনা ভাইরাসের সেই ভয়াবহ পরিস্থিতিতে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে সীমাহীন পরিশ্রম করে দিন রাত মাঠে কাজ করে বগুড়াবাসীর কাছে অসীম সুনাম কুড়িয়েছেন বগুড়া পৌরসভার 5 বারের নির্বাচিত কাউন্সিলর জনাব শিপার আল বখতিয়ার। কর্মহীন পৌরবাসীর দিনাতিপাতে সবসময়ই থেকেছেন চিন্তিত, সারাক্ষণ মুখে জপেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আর সেই সাথে কামনা করেছেন সুস্থ হোক পৃথিবী, সুস্থ থাক মুসলিম উম্মাহ। করোনার সেই মহামারীতেও অসচেতন মানুষগুলিকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করেছেন তিনি। যোগ্য নেতার প্রতিটি বাক্য দুর্বলের বুকে সাহস যোগায়, অবিশ্বাসীর মনে জন্ম দেয় বিশ্বাসের। মানুষ একা কিছু করতে পারে না। একজন মানুষের স্বপ্ন যত বড়, তার টিমও তত বড় হতে হয়। একজন সত্যিকারের সমাজসেবক হিসেবে তার নিজের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন বহু মানুষের মাঝে, আর এর ফলেই অনুসরণ করে তাকে তার পরবর্তী প্রজন্ম। নিজের শ্রম, ঘাম, এমনকি রক্ত দিতেও দ্বিধাবোধ করেন না তার সেই রাজনৈতিক অনুসারীগণ। তার অনুসারীদের উদ্দেশ্যে তিনি প্রায়ই বলে থাকেন, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলার মানসিকতা ও সাহস দুটোই থাকা প্রয়োজন। মাত্র কয়েকটি প্লেকার্ড আর ফেস্টুন তার হৃদয়ে ঝড় তোলে নতুন করে, যেখানে লেখা ছিল, আমরা ক্ষুধার্ত, আমরা খাবার চাই, আমাদের খেতে দাও, ইত্যাদি ইত্যাদি। প্রাথমিক পর্যায়ে শুরু হয় নিজের ওয়ার্ডে, ধীরে ধীরে তা নিজস্ব গণ্ডি ছেড়ে ছড়িয়ে পড়ে বগুড়া পৌরসভার অন্যান্য প্রতিটি ওয়ার্ডে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পেয়ে বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, বগুড়া শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা যুবদলের 2 বারের সাবেক সফল সভাপতি ও বগুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় এই কাউন্সিলর ওয়ার্ডে ওয়ার্ডে দলের অসচ্ছল, অসহায়, কর্মহীন কর্মী সমর্থকদের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে তার প্রদেয় এই সহযোগিতার ক্ষেত্রে শরীরে ক্লান্তি এলেও মনে কখনোই সেই ক্লান্তিকে প্রশ্রয় দেননি তিনি বিত্তশালীদের প্রতি সবসময় আহ্বান রেখেছেন, আপনার বাড়ির পাশের কর্মহীন পরিবারটির খোঁজ নিন, খবর নিন এবং সাধ্যমতো তাদের সহযোগিতা করার চেষ্টা করুন। কি লাভ এত এত ধন সম্পত্তির মালিক হয়ে, একজন মানুষ হয়ে যদি না তা আরেকজন মানুষের প্রয়োজনে ব্যয় করতে পারি? গরিব দুঃখীদের পাশে থাকাই তো স্বপ্ন হওয়া উচিত। প্রায় 100 বছর পর পৃথিবীব্যাপী চলা এই মহামারীতে যখন তৎকালীন সরকারি দলের কিছু অসাধু নেতৃবৃন্দ কর্মহীনদের জন্য বরাদ্দকৃত চাউল চুরিতে ব্যস্ত, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত কোভিড-19 নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্যদের হাতে তুলে দেন এই সমাজসেবক নেতা। দেশের চরম এই দুঃসময়ের মধ্যে পবিত্র রমজান মাসের অন্যান্য দিনের মতোই তারাবির নামাজ শেষ করে এসে বসছেন, মাঝে মাঝে 1 কাপ করে চা খেয়েছেন, হয়েছে সেহরির সময়, তবুও নিরলসভাবে নির্ঘুম রাত্রিতে এলাকার জনগণের সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাটাগরিতে তালিকা তৈরিতে ব্যস্ত থেকেছেন তিনি রাতভর। এভাবেই ব্যস্ততায় কাটিয়েছেন রমজানের প্রায় পুরোটা মাসই। অথচ তার মতো রক্ত মাংসে করা মানুষ হওয়া সত্ত্বেও আমরা অনেকেই পারিনি তাকে প্রতি রাতে তার জনসেবামূলক কাজে যথেষ্ট সময় দিয়ে সহযোগিতা করতে। তবে চেষ্টাটুকু করেছি। অন্যের কষ্টে বরাবরই নিজে ব্যথিত হওয়া 4 সন্তানের এই জনক পরোপকারী মানুষটি সত্য, সুন্দর ও কল্যাণের পূজারী। অসত্য, অসুন্দর ও অকল্যাণকে তিনি সচেতনভাবে সবসময়ই এড়িয়ে চলার চেষ্টাটাই করেন। দেশের এই চরম ক্রান্তি লগ্নে অক্লান্তভাবে একটি ওয়ার্ডের কাউন্সিলর বা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও নিজের ওয়ার্ডের বাইরে বগুড়া পৌরসভার অন্তর্গত হিন্দু, খ্রিস্টান সম্প্রদায়ের অসচ্ছল পরিবারগুলির পাশাপাশি প্রায় প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন কর্মহীন পেশাজীবী মানুষ, যেমন বাবুর্চি, কৃষক, দিনমজুর, প্রাইভেট শিক্ষক, মাঝি, কামার, ভিক্ষুক, শ্রমিক, জেলে, দর্জি,
কুলি, মুচি ও নাপিত সম্প্রদায়ের মানুষের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে কিছু না কিছু করার প্রচেষ্টা আজও অব্যাহত রেখেছেন বগুড়াবাসীর প্রিয়ভাজন এই মানুষটি। বগুড়া সহ দেশবাসীর নজর কেড়েছিল সিপারের নিজ উদ্যোগে নেওয়া আরেকটি মহতী উদ্যোগ। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় যখন চলছিল লকডাউন, রাস্তাঘাটে মানুষের যাতায়াত ছিল হাতে গোনা, বন্ধ ছিল হোটেল, রেস্তোরাঁ, বাজারহাটও বসত যখন খুব সীমিত পরিসরে, তখন রাস্তাঘাটে ঘুরে ঘুরে যে প্রাণীগুলো উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে তা পড়েছিল মহা সংকটে। করোনার সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি বেওয়ারিশ কুকুর এবং এক ঝাঁক বেঁধে বিচরণ করা অভুক্ত কাকের মুখে প্রতিদিন খাবার তুলে দিয়েছেন এই মানুষটি। কাক ও কুকুরের খাবার তৈরি করতে স্থায়ীভাবে কয়েকজন বাবুর্চি ও স্বেচ্ছাসেবককে দায়িত্ব দিয়েছিলেন তিনি। প্রতিদিন বিকেলে 20 কেজি চাল, 10 কেজি ডাল, 10 কেজি ব্রয়লার মুরগি এবং 5 কেজি ডাল দিয়ে রান্না হয়েছে খিচুড়ি। সন্ধ্যায় পাতিল ভর্তি এই খিচুড়ি ভ্যানগাড়িতে তুলে নিয়ে পাড়া মহল্লার অলিগলি থেকে শহরের রাজপথ ঘুরে ঘুরে অভুক্ত বেওয়ারিশ প্রায় 400 কুকুরের মুখে প্রতিদিনই এই খাবার তুলে দিয়েছেন তার স্বেচ্ছাসেবক দল। একদল স্বেচ্ছাসেবীর সহায়তায় দীর্ঘ প্রায় 2 মাস ধরে সকাল সন্ধ্যা এই কার্যক্রম চালিয়েছেন তিনি। এই কার্যক্রমের বিষয়টা নিয়ে তিনি বলতেন, সৎ সুন্দর মানসিকতা ও মানবতার দিক দিয়ে সমাজে এগিয়ে আসতে পারাটা আমার কাছে বড়ই তৃপ্তির। বগুড়ায় আওয়ামী লীগ কিংবা মহাজোটের সঙ্গে বিএনপির ভোটের পার্থক্য বিস্তর। বিগত নির্বাচনে বগুড়া 6 সদর আসনে ধানের শীষের প্রার্থী পেয়েছিলেন 2,05,987 ভোট, আর মহাজোট প্রার্থী লাঙল প্রতীক নিয়ে পেয়েছিলেন 38,961 ভোট। এরপর উপনির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির প্রার্থী পান 89,742 ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী পান 32,297 ভোট। অর্থাৎ বিএনপির ভোট বেশি মানেই কর্মী সমর্থকও বেশি। কিন্তু একমাত্র সিপারকে ছাড়া সেই দরিদ্র কর্মী সমর্থক বৃন্দ অন্য কাউকে তাদের পাশে না পেয়ে ওই দুর্যোগময় মুহূর্তে প্রশ্ন তুলেছিলেন, বগুড়া জেলা বিএনপিতে থাকা একাধিক কোটিপতি নেতারা আজ কোথায়? কেনই বা আজ তারা হোম কোয়ারেন্টাইনে? আর কেনই বা তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনার পরও মাঠে নামতে চান না? আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে গিয়ে বিভিন্ন তথ্য উপাত্তে দেখেছি তিনি প্রকাশ্য সমালোচনাকারীদের সমালোচনার বিষয়গুলোকে প্রাধান্য দিতেন, তাদের মতামতগুলোকে মনোযোগের সাথে শুনতেন। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান রাজনীতিতে একই দলের সিনিয়র নেতৃবৃন্দ সেই সমালোচনা অর্থাৎ আত্মসমালোচনা করার বা শোনার মানসিক ক্ষমতা রাখেন না বলেই আমার মনে হয়। আমার বিশ্বাস, আমরা যদি আত্মসমালোচনার পুনর্চর্চা করি তাহলে অবশ্যই আমাদের গ্রহণযোগ্যতা আরও অনেক বেশি বেড়ে যাবে। জীবনে ঝুঁকি নাও, জয়ী হলে তুমি নেতৃত্ব দেবে, আর বিজিত হলে পরবর্তী কাউকে তুমি পথ দেখিয়ে দেবে। এই মন্ত্র থেকেই আমরা দেখেছি অনেকেই যখন শীতল পাটিতে বসে মাটির সাংকিতে পয়লা বৈশাখের ইলিশ পান্তা খান, ঠিক তখন সিপার আল বখতিয়ার তার নেতাকর্মী রাজপথের সাহসী সন্তানদের নিয়ে দেশ ও জাতির মুক্তির জন্য আন্দোলন করে চলেন। সরকার বিরোধী আন্দোলনে যখন নিজেদের রক্ষা করার জন্য কোনো লাঠিয়াল পাওয়া যায়নি, তখন বগুড়ার ডেভিড খ্যাত এই সিপারের নেতৃত্বেই দেখেছি অনেক যুবককে রাজপথে বাংলার জনগণের অধিকার আদায়ে প্রতিশ্রুতি নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করতে। তার চিন্তা চেতনা, ভাবনা, পরিকল্পনার সব কিছুর আবর্তন শুধু বগুড়া ও বগুড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন ধরনের সমস্যা নিয়েই। জনগণ, দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা এবং আন্দোলনের সফলতাই যেন তার জীবনী শক্তি। একইভাবে নেতাকর্মীদের উপর নেমে আসা প্রতিটি আঘাত তাকে সবসময় শোকাহত করেছে বলেও আমি অনুভব করেছি। তার ব্যক্তিগত ও পারিবারিক কোনো সমস্যাকেই কখনোই জাতীয়তাবাদের পক্ষের কোনো সংগ্রামের পথে
এতটুকুও বাধা হয়ে দাঁড়াতে দেননি। সত্যের আলোয় এই দেশ করি, ইমানের ছোঁয়ায় জীবন আকাশে উড়ি, এই প্রতিপাদ্য নিয়ে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অপরিসীম ভূমিকা রাখায় দেশের যে কজন গুণী মানুষকে মৃত্তিকা একাডেমি কর্তৃক মৃত্তিকা পদক প্রদান করা হয়েছে, তার মধ্যে শিপার আল বখতিয়ারও একজন। স্বঘোষিত নেতা নামক কিছু সুবিধাবাদীর বাহুডোরে পড়ে সেই সময় থেকে দেশে যে অনাদর্শিক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তার প্রভাব নিশ্চয়ই ভবিষ্যৎ রাজনীতিতে আসতে আগ্রহী তরুণ সমাজের উপর পড়বে বলে আমার আশঙ্কা। যারা একাই ব্যাঙের মাসি এবং সাপের পিসির মতো আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে সবসময় সক্রিয় থাকেন, তাদের সাধারণত রাজনৈতিকভাবে কটাক্ষ করে বলা হয় অলরাউন্ডার। আর এমন অলরাউন্ডার সব দলেই 2-4টা করে থাকেনি। ঘাপটি মেরে দল বা নেতার সাথে থেকে নিজ স্বার্থ হাসিল করা এই অলরাউন্ডারদের খুঁজে বের করাই হলো দক্ষ অধিনায়কের কাজ। আমাদের বিশ্বাস, ভবিষ্যৎ বগুড়ার রাজনৈতিক অঙ্গনে যারা নেতৃত্ব দেবেন তারাই হবেন সেই দক্ষ অধিনায়ক। আর বিগত দিনের সুদীর্ঘ আন্দোলনে ভূমিকা রাখা নির্যাতিত নেতাকর্মীরাই বা কর্মীবৃন্দরাই পক্ষ নেবে সেই দক্ষ অধিনায়কের। দেশের রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটে বগুড়া একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। উপরন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় সারা বাংলাদেশের মানুষের একটা আলাদা দৃষ্টিই থাকে এই বগুড়ার দিকে। সেই বগুড়াতে জানবাজি রেখে রাজনীতি করা নেতাদের কেউ আছেন দলীয় পদ পদবীর বাইরে, কেউ বা আছেন বহিষ্কার। সব দেখে শুনে আমরা বুঝতে পেরেছি ভবিষ্যৎ রাজনীতিতে নিজেকে যুক্ত করতে আগ্রহী নতুনদের মাঝে বিএনপিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন সংক্রান্ত ভ্রান্ত ধারণা সৃষ্টি না করতে এই নেতার যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতার নিরিখে বিগত দিনের লড়াই সংগ্রাম এবং আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় অধিকতর উন্নয়ন ও দ্বিধাবিভক্তিহীন দেশ গড়ার সংগ্রামে শিপার আল বখতিয়ারকে বৃহত্তর পরিসরে জনসেবা ও রাজনৈতিক নেতৃত্বের জন্য পুনরায় রাজনীতিতে সুযোগ দেওয়াটা যথেষ্টই যুক্তিসঙ্গত। আর এজন্যই বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূলের পক্ষ থেকে জোরালো দাবি জানাতে চাই, অবিলম্বে 90 থেকে অদ্যবধি অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার, কর্মী বান্ধব ও সাংগঠনিক ব্যক্তিত্ব সম্পন্ন এই নেতা জনাব শিপার আল বখতিয়ারের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে তাকে বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত দেখতে চাই। কারণ সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান, দেশ, এমনকি বিশ্বও বদলে যেতে পারে। পৃথিবীর ইতিহাস আসলে নেতৃত্বেরই ইতিহাস। একজন যোগ্য নেতা বা জনপ্রতিনিধি এবং তার নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন যুগ। বিএনপির হাইকমান্ডকে অবশ্যই শিপার আল বখতিয়ারদের মতো নেতাদের নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। কারণ শিপার আল বখতিয়াররা তাদের শরীরে থাকা তেজদীপ্ত রক্তে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে। এই ধরনের নেতাদের সুরক্ষা আর লালন যদি দল না করতে পারে, তাহলে দল আর দলের আদর্শিক রাজনীতির ভবিষ্যৎ বলতে কিছু থাকবে কিনা প্রশ্ন জেগেছে মনে। কারণ সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ থেকে মানুষ ও দেশের উন্নয়নে কাজ করা সংগঠনের নামই হলো রাজনৈতিক সংগঠন। এই পৃথিবীতে প্রতি মুহূর্তেই আমরা শিখছি, মৃত্যুর পূর্ব পর্যন্ত শিখব। প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন আকারে চিন্তা ভাবনা করে। একজনের কাছে যেটা সঠিক, অন্যজনের কাছে সেটা ভুলও হতে পারে। এই সঠিক বা ভুল খুঁজতে গিয়ে তার মাঝে আমি যা দেখেছি, মানুষের ভাগ্যোন্নয়নে তিনি যা চিন্তা করেন তার সবসময় পজিটিভ। ক্ষমতাসীন মানুষদের সম্মান অর্জনে যেমন ক্ষমতাই জরুরি, তেমনি জরুরি সাদা মনের দাবিদার মানুষের জন্য সাদা ওই মনটা। আমরা বিশ্বাস করি জন্মলগ্ন থেকে বুকের ভেতর যে মনটাকে লালন পালন করে আসছি তা নিশ্চয়ই সাদা। আর এই সাদা মনটা থেকেই জোরালো আওয়াজ তুলতে চাই, অর্থ বা সুসম্পর্কই না হোক দায়িত্ব প্রাপ্তির প্রধান চাবিকাঠি। এক্ষেত্রে অবশ্যই সাহসিকতা, চৌকসতা, সাংগঠনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও রাজপথের রাজনৈতিক অভিজ্ঞতা যাচাই করা বাঞ্ছনীয়। আমাদের তথা বগুড়ার জাতীয়তাবাদী চিন্তার এই যুক্তিপূর্ণ অভিমতকে সম্মান দেখিয়ে
তৃণমূল রাজনীতিতে বিশেষ অবদান রাখায় বীর রাজনৈতিক যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা জিয়া স্বর্ণপদকও প্রাপ্ত হয়েছেন এই নেতা। প্রিয় লিডার তারেক রহমান আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2019 সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে গত 16 বছরে আপাদমস্তক প্রায় শতাধিক মামলায় জর্জরিত এই নেতা শিপার আল বখতিয়ারকে। মানুষ মাত্রই ভুল করে থাকতে পারে। 5 বছর যাবৎ তার শাস্তিও হয়েছে। সেই দিক বিবেচনান্তে আজ সমস্ত ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে বগুড়া জেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি কাউন্সিলর শিপার আল বখতিয়ার, কাউন্সিলর ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমু, প্যানেল মেয়র ও বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, সাবেক কাউন্সিলর ও বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, বগুড়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, কাউন্সিলর ও বগুড়া জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারি হিরু এবং কাউন্সিলর ও বগুড়া জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম বিটু সহ অব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃত সকল নেতাদের অব্যাহতি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারে আপনার প্রতি একদিকে জোর দাবি, অন্যদিকে বগুড়াবাসীর পক্ষে আকুল আবেদন জানাচ্ছি। পরিশেষে যা বলতে চাই তা হলো, যোগ্য নেতৃত্বের যথাযথ মূল্যায়ন অব্যাহত না থাকলে হয়তো জাতীয়তাবাদী রাজনীতিতে আসতে আগ্রহী ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জন্ম নিতে পারে বড় ধরনের এক অনাগ্রহ। তরুণরা রাজনীতিতে না আসলে দেশ সঠিক নেতৃত্ব খুঁজে পাবে না। রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ, তরুণরাই হবে আগামীর বাংলাদেশ। সুন্দর আগামী সহ খুব শীঘ্রই আমরা আরও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।